20 জুলাই 1969 অ্যাপোলো 11 এর মিশন লুনার মডিউল চাঁদে ল্যান্ড করে। এতে বসে আছে অ্যাস্ট্রোনট নীল আর্মস্ট্রং আর বাস অল্ড্রিন। ল্যান্ডিং এর পর নীল আর্মস্ট্রং দরজা খোলার চেষ্টা করে চাঁদে নামার জন্য। এর দরজা খোলা অত সহজ ছিল না, কারণ প্রেসার অনেকটাই বেশি ছিল, কিন্তু একটু চেষ্টার পরে খুলতে সফল হয়। তারপর সে তার ভারী স্পেস স্যুট নিয়ে তিনি বাইরে চাঁদের মাটিতে নামার চেষ্টা করে। বাইরে আসার জায়গা অতটা বেশি ছিল না, তাই অজান্তেই উপর দিকে ধাক্কা লেগে লুনার মডিউলের একটা টুকরো ভেঙে যায়। এই দুজনেই এই ব্যাপারটি সম্পর্কে জানতে পারেনি, কারণ চাঁদে কোনো রকম হাওয়া ছিল না, তাই কোনো শব্দ ট্রাভেল করে না, তাই কোনো আওয়াজও শোনা যায় না। কিন্তু এই যে টুকরোটি ভেঙেছিল এটা খুব দরকারি জিনিস ছিল। এটা একটা এসেন্ট ইঞ্জিন আর্মিং সুইচ ছিল, আর এই সুইচ ছাড়া এদের লুনার মডিউল ফিরে আসার জন্য টেক অফ করতে পারবে না, সুতরাং তারা পৃথিবীতে ফিরে আসতে পারতো না। কিন্তু এই ব্যাপারটা না জেনে নীল আর্মস্ট্রং বাইরে আসে আর চাঁদের মাটিতে পা রাখে। সাথে পৃথিবীর প্রথম ব্যক্তি হয়ে যান যিনি চাঁদের মাটিতে পা রেখেছিলেন। কিন্তু সত্যি কি আসলে এমন হয়েছিল? আজ 50-এরও বেশি বছর পর অনেক মানুষ বিশ্বাস করতেই অস্বীকার করে কি মানুষ চাঁদ পর্যন্ত গিয়েছিল। অনেক মানুষ নিজের থিওরিজ বানিয়ে বলে কি এই পুরো জিনিস অ্যাপোলো 11 মিশনটি এটা ছিল আমেরিকার একটি প্রদর্শনী মাত্র। এরা পৃথিবীতেই এই নাটককে কোনো স্টুডিওতে রেকর্ড করেছিল আর পৃথিবীকে এসে মিথ্যা বলেছিল। না হলে এই পতাকাটি কিভাবে উঠছিল বিনা কোনো হাওয়া ছাড়াই? কি ছিল এইসবের সত্যতা? আসুন জানার চেষ্টা করি পুরো কাহিনী আজ এই ভিডিওতে। আপনি হয়তো অবাক হয়ে যাবেন শুনে যে এই অ্যাপোলো মিশনটিকে প্ল্যান করার পিছনে ছিল একটা যুদ্ধ, বিশেষভাবে বলতে গেলে কোল্ড ওয়ার, যা সেই সময় আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে চলছিল। সে সময় দুটো দেশের মধ্যে স্পেসে যাওয়ার একটা রেস শুরু হয়ে যায়। সাল 1957-তে সোভিয়েত ইউনিয়ন প্রথম দেশ হয়ে যায় যারা মহাকাশে প্রথমবার কৃত্রিম উপগ্রহকে লঞ্চ করে, আর এই কৃত্রিম উপগ্রহটার নাম ছিল স্পুটনিক। এবং এটা প্রথমবার মানুষের তৈরি এমন একটা অবজেক্ট ছিল যাকে পৃথিবীর অরবিটে প্লেস করা হয়েছিল। আর এই সব কিছু থেকে আমেরিকা সরকার একেবারে অবাক হয়ে যায়। তারা ভাবতে শুরু করে যে সোভিয়েত ইউনিয়ন তাদের থেকে এত অ্যাডভান্স কি করে হয়ে গেল। এই ঘটনার কিছু মাস পরে মানে 1958-তে আমেরিকাও তাদের প্রথম স্যাটেলাইট লঞ্চ করে। কিন্তু এই রেস এখানেই থেমে থাকে না। 1961-তে আমেরিকা আবার একটা ধাক্কা খায়, কারণ সেই বছর ইউরি গাগরিন, যিনি একজন সোভিয়েত কসমোনট ছিলেন, তিনি প্রথম মানুষ হন যিনি মহাকাশে যেতে পেরেছিলেন। আর এই সব কিছু দেখে আমেরিকা খুব চিন্তিত হয়ে পড়ে। সেই সময়কার আমেরিকার প্রেসিডেন্ট অর্থাৎ JF কেনেডি তার ভাইস প্রেসিডেন্টকে একটা লেটার লেখেন এবং জিজ্ঞেস করে যে আমরা কিভাবে সোভিয়েত ইউনিয়নকে বেট করতে পারবো। তারা চেয়েছিল এমন একটা স্পেস প্রোগ্রাম লঞ্চ করতে যার রেজাল্ট বিশাল হবে এবং সোভিয়েত ইউনিয়নের উপর একটা বড় প্রভাব পড়বে। সবকিছুর পর তারা ডিসাইড করে যে তারা চাঁদেতে মানুষকে পাঠাবে। 25শে মে 1961-তে JF কেনেডির একটা ফেমাস ভাষণে তিনি সারা পৃথিবীর কাছে প্রমিস করেন যে এই দশকের শেষ হওয়ার আগেই তারা মানুষকে চাঁদে পাঠিয়ে দেবেন। আর শুধু এটাই নয়, তারা যাদেরকে চাঁদে পাঠাবেন তাদের আবার সেফলি পৃথিবীতে ফিরিয়েও আনবেন। প্রচুর মানুষের কাছে এটা সত্যি আশ্চর্যকর ছিল সেই সময়, কারণ তখন না ছিল কোনো স্মার্টফোন, না ছিল কোনো পাওয়ারফুল কম্পিউটার, আর না ছিল ইন্টারনেট কিংবা GPS। আর সেই সময় তারা প্রমিস করছে যে তারা মানুষকে চাঁদে পাঠাবে আবার ফিরিয়েও আনবেন, মানে সত্যি আশ্চর্যকর ব্যাপার। এরপর 5-6 বছরের মধ্যে তারা 7 থেকে 9 বিলিয়ন ডলারের মতো এক্সট্রা পেমেন্ট করেন স্পেস মিশনের জন্য। তাদের সম্পূর্ণ স্পেস এজেন্সি শুধুমাত্র একটা প্ল্যানকে সাকসেসফুলি এক্সিকিউট করার জন্যই কাজে লেগে যায়। কিছু মাস পর থেকে টেস্টিংয়ের কাজও শুরু হয়ে যায়। সবার প্রথম তারা ওই রকেটগুলোকে টেস্ট করে যার সাহায্যে অ্যাস্ট্রোনটদের চাঁদে পাঠানো হবে। তারপর টেস্টিং শুরু হয় কমান্ড মডিউলের এবং সার্ভিস মডিউলের। 1963 থেকে 1967-র মাঝে প্রচুর টেস্টিংয়ের কাজ চলে, তবে এই টেস্টের মধ্যে কোনো মানুষ ছিল না, মানে ওই সময়তে শুধুমাত্র আনম্যান টেস্টিং হচ্ছিল। আর 1967-র ফেব্রুয়ারি মাসে তারা প্রথম মানুষ টেস্টিং শুরু করেন, মানে এমন একটা টেস্ট যার মধ্যে অ্যাস্ট্রোনট ওই রকেটের মধ্যে থাকবে, এবং মিশনটার নাম দেওয়া হয় অ্যাপোলো 1। কিন্তু পৃথিবীতেই হওয়া টেস্টে 1967-র 27শে জানুয়ারিতে একটা দুর্ঘটনা ঘটে। ওই দিন যে 3 জন অ্যাস্ট্রোনটদের টেস্টিংয়ে যাওয়ার কথা ছিল তাদের কেবিনেতেই আগুন লেগে যায় এবং 3 জনেই মারা যায়। তবে এই দুর্ঘটনার পর নাসা কিন্তু থেমে যায় না। আগামী যত টেস্ট প্ল্যানিং ছিল তারা সেই দিকেই আগাতে থাকে। এরপর অ্যাপোলো 4, 5 আর 6 মানুষ ছাড়াই মিশন হয়। তবে 1968-র অক্টোবরেতে অ্যাপোলো 7 মিশন লঞ্চ করা হয় এবং আরও একবার অ্যাটেম্প্ট করা হয় মানুষকে স্পেসে পাঠাবার। তবে এই মিশনটাই তাদের সাকসেস দেয়। তারপর মাত্র 2 মাস পরে 1968-তে অ্যাপোলো 8কে লঞ্চ করা হয়। এই মিশনে 3 জন অ্যাস্ট্রোনটকে স্পেসক্রাফটে বসিয়ে চাঁদের কাছ পর্যন্ত পাঠানো হয়।
এরপর অ্যাপোলো 9 এবং 10-এতে সার্ভিস মডিউল এবং কমান্ড মডিউলের লাইভ টেস্টিং হয়। মানে আপনি বুঝতেই পারছেন নাসা সেই সময় কত হাই স্পিডে কাজ করছিল, প্রতি 1 মাস 2 মাস ছাড়া ছাড়াই একটা নতুন টেস্টিং। ফাইনালি 16 জুলাই 1969-এ অ্যাপোলো 11-কে লঞ্চ করা হয়। অ্যাপোলো 11-এ যে স্পেসক্রাফটটা ছিল তার মেন 3টে পার্ট ছিল, কমান্ড মডিউল, সার্ভিস মডিউল আর লুনার মডিউল। প্রথমে দুটোকে একসাথে রাখা হয় এবং ওটাকে CSM বলা হয়, অর্থাৎ কমান্ড অ্যান্ড সার্ভিস মডিউল। তাদের কাজ ছিল লুনার মডিউলকে, মানে শুধুমাত্র লুনার মডিউলকে ডিটাচ করে ওটাকে চাঁদের সারফেসে ল্যান্ড করানো, তারপর ফিরে আসার জন্য লুনার মডিউলকে আবার CSM মডিউলের সাথে অ্যাটাচ করে তারপর তারা পৃথিবীতে রওনা দেবে, এরকম ধরনেরই প্ল্যান করা ছিল। এই পুরো মিশনটাকে লঞ্চ করার জন্য স্যাটার্ন 5 রকেটকে ব্যবহার করা হয়েছিল। লঞ্চের আগে রকেটটার মধ্যে 1 মিলিয়ন গ্যালন কেরোসিন, লিকুইড অক্সিজেন, লিকুইড হাইড্রোজেনকে ভরা হয়। সবকিছু মিলিয়ে রকেটটার টোটাল ওজন ছিল 30 লক্ষ কেজি। রকেট লঞ্চের কিছুদিন পরে অর্থাৎ 19 জুলাই 1969-এ তারা চাঁদের অরবিটে প্রবেশ করে যায়। তারপর কমান্ড অ্যান্ড সার্ভিস মডিউল লুনার মডিউল থেকে আলাদা হয়ে যায়। কমান্ড মডিউলে বসেছিলেন মাইকেল কলিন্স এবং লুনার মডিউলে বসেছিলেন নীল আমস্ট্রং এবং বাস অল্ড্রিন। কমান্ড এবং সার্ভিস মডিউলের কাজ ছিল চাঁদের অরবিটেই চাঁদের প্রদক্ষিণ করা, আর লুনার মডিউলের কাজ ছিল চাঁদে ল্যান্ড করা। তার মানে চাঁদের মাটিতে পা রাখার সুযোগ শুধুমাত্র বাস অল্ড্রিন আর নীল আমস্ট্রংই পাবে, কিন্তু মাইকেল কলিন্স এই সার্ভিস মডিউলের মধ্যে বসে চাঁদকে পরিক্রমা করতে থাকবে। এই জন্য হয়তো মুন মিশনের ক্ষেত্রে মাইকেল কলিন্সের নামটা অনেকেই জানে না, কিন্তু মাইকেল কলিন্সের যে কাজটা ছিল সেটা সব থেকে ইম্পর্টেন্ট ছিল, কারণ সবাইকে নিয়ে পৃথিবীতে রিটার্ন করার দায়িত্ব তারই ছিল। লুনার মডিউলের কম্পিউটারে অটোমেটিক ল্যান্ডিং প্রসেসটা দেওয়া ছিল, কিন্তু চাঁদের সারফেস থেকে প্রায় 100 মিটার হাইটে নীল আমস্ট্রং ল্যান্ডিংয়ের প্রসেসটা নিজের হাতে তুলে নেন, কারণ তিনি দেখেন যে অটোমেটিকলি স্পেসক্রাফটটা যে জায়গায় ল্যান্ড করতে চলেছে সেই জায়গাতে অনেক পাথর আছে এবং সেই জায়গাটিও খুব এবড়োখেবড়ো, তাই ল্যান্ডিংয়ের জায়গাটিও পাল্টে যায়। অতএব যে জায়গায় তাদের ল্যান্ড করার কথা ছিল সেই জায়গা থেকে প্রায় 4 মাইল দূরে তাদের ল্যান্ড করতে হয়। এদিকে ল্যান্ডিং প্রসেস চলাকালীন বাস অল্ড্রিন ফিউলের মিটারটাকে চেক করে দেখেন। তিনি দেখেন মাত্র 5% ফিউলই বেঁচে আছে। এত কম ফিউল দেখে মিশন কন্ট্রোল, যেটা পৃথিবীতেই ছিল, তারা একটা কাউন্টডাউন ইনিশিয়েট করে দেন। মানে এই কাউন্টডাউনের মধ্যে যদি তারা চাঁদের মাটিতে ল্যান্ড করতে পারে তাহলে ঠিক আছে, আর যদি না হয় তাহলে মিশনটাকে অ্যাভয়েড করে ফিরে আসার অর্ডার দেওয়া হয় তাদের। তবে কাউন্টডাউন শেষ হওয়ার মাত্র 30 সেকেন্ড আগে তারা চাঁদের মাটিতে ল্যান্ড করে যায় এবং নীল আমস্ট্রং পৃথিবীতে একটা রেডিও মেসেজ পাঠান। তারপর যা হয় সেটা আমরা সবাই জানি। এরপর অ্যাপোলো 11-এর মুন ল্যান্ডিংয়ের খবর সারা পৃথিবীর খবরের কাগজে ফ্রন্ট পেজেতে ছাপে। JF কেনেডি যেমন বলেছিলেন যে এই দশক শেষ হওয়ার আগেই তারা মানুষকে চাঁদে পাঠাবে, সেই কাজটা আমেরিকা করে দেখিয়েছিল। Before this decade is out, of landing a man on the moon and returning him safely to the earth. No single space project in this period will be more impressive to mankind or more important for the long-range exploration of space. তবে একবার ভাবুন, 1970-এর আগেই, মানে 1 বছর আগে মুন ল্যান্ডিংয়ের মিশনটা আমেরিকা সাকসেসফুলি করে ফেলে। এরকম তো নয় যে তাদের অ্যাকচুয়াল মুন ল্যান্ডিং মিশনটা ফেল হয়ে গিয়েছিল আর তারপর সেটাকে কভার আপ করার জন্য তারা অল্টারনেটিভ এই সমস্ত কিছু প্ল্যান করে রেখেছিল। এরকম ধরনের বিভিন্ন কনস্পিরেসি থিওরি মুন ল্যান্ডিংকে ঘিরে এখনও মার্কেটে চলে, কিন্তু বাস্তবে এই সমস্ত কনস্পিরেসি থিওরি কোনো বেস নেই। সবার প্রথম আমেরিকা যদি ফেক মুন ল্যান্ডিং করতো তাহলে সেটাকে সোভিয়েত ইউনিয়ন কোনোদিনও মানত না, কিন্তু তার গ্রেট সোভিয়েত এনসাইক্লোপিডিয়াতে, যেটা 1970 থেকে 1979 পর্যন্ত ছাপানো হয়েছিল, তার মধ্যেও এই মিশনটাকে একটা ফ্যাকচুয়াল ঘটনা বলা হয়েছে। এরপর দ্বিতীয় প্রশ্ন হলো, চাঁদের মাটিতে আমেরিকার ঝন্ডাটি কিভাবে উঠছে। অনেকে বলে যে চাঁদে যদি কোনো বায়ুমণ্ডল না থাকে, কোনো হাওয়া না থাকে, তাহলে আমেরিকার পতাকাটি কিভাবে উড়ল। তো বন্ধুরা, এর কারণ হলো তারা যে পতাকাটি নিয়ে গেছিল সেটা একটু স্পেশালি ডিজাইন করা পতাকা ছিল। সাধারণত পতাকা ওড়ানোর ক্ষেত্রে একটা মাত্র লাঠি দেওয়া থাকে পতাকাতে, কিন্তু চাঁদে যে পতাকাটি নিয়ে গেছিল তার মধ্যে হরাইজেন্টাল লাঠিও ছিল, ভার্টিক্যাল লাঠিও ছিল, কারণ নাসাতে যারা কাজ করতো তারা সবাই জানতো যে চাঁদের মধ্যে কোনো হাওয়া নেই, তাই নর্মাল পতাকা নিয়ে গেলে সেটা ওইভাবে ওয়েভ করবে না। আর এই পতাকা ওড়া বা পতাকা নড়ার ভিডিও শট আপনি সেই সমস্ত জায়গাতেই দেখবেন যেখানে অ্যাস্ট্রোনটরা পতাকাকে ধরে আছে বা পতাকাটাকে ফিক্সড করার চেষ্টা করছে, কারণ তারা যখন পতাকাকে নাড়িয়েছিল তখনই পতাকাটি নড়ছিল। এরপর অনেকে বলে যে চাঁদেতে তারা যে ছবিগুলো তুলেছিল সেই ছবিতে আকাশের কোনো তারা দেখা যাচ্ছিল না। তো এর প্রধান কারণ হলো যে চাঁদে যখন তারা ল্যান্ড করেছিল তখন চাঁদেতে সেটা দিনের বেলা ছিল, সূর্যের আলো চাঁদেতে ঝলমল করছিল। তার সাথে সেই সময় ক্যামেরা এতটা অ্যাডভান্স ছিল না যতটা বর্তমানে আমরা ব্যবহার করি।
এমনিতেও যদি আপনি রাতের বেলা ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে কোনো ছবি তোলেন তাহলে আকাশের তারা তেমন একটা ছবিতে ওঠে না। এরপর আরও একটা জিনিস বলা হয় যে বাস আলড্রিনের যে ফটোটা নীল আর্মস্ট্রং নিয়েছিল সেখানে নীল আর্মস্ট্রংয়ের রিফ্লেকশন দেখা যাচ্ছিল, কিন্তু ওই রিফ্লেকশনে নীল আর্মস্ট্রংয়ের হাতে কোনো ক্যামেরা ছিল না। তাহলে ফটোটা কে নিয়েছিল? তো এটা কিভাবে হতে পারে? এটা এইভাবে হতে পারে যে নীল আর্মস্ট্রংয়ের হাতে কোনো ক্যামেরা ছিল না, ক্যামেরাটা তার স্যুটের মধ্যে মাউন্ট করা ছিল, আর এই কারণে রিফ্লেকশনেতে নীল আর্মস্ট্রংয়ের হাতে কোনো ক্যামেরা দেখা যায়নি। তারপর এটাও বলা হয় যে নীল আর্মস্ট্রং যখন লুনার মডিউল থেকে চাঁদের মাটিতে নামছিলেন তো সেই ভিডিওটাকে তাহলে কে তুলেছিল? অ্যাকচুয়ালি এই ভিডিওটা লুনার মডিউলে লাগানো ক্যামেরা থেকে শ্যুট করা হয়েছিল। তবে এই সমস্ত গুজবগুলোকে যদি আমরা সাইডে রাখি তাও এই মুন ল্যান্ডিংয়ের কিন্তু অনেক সমালোচনা হয়েছিল। আমেরিকাতেও যে সবাই মুন ল্যান্ডিংয়ের জন্য খুব খুশি ছিল এমনটা কিন্তু নয়। অনেকে বলে যে মুন ল্যান্ডিংয়ের জন্য তাদের সরকার যে ডলার খরচ করেছে সেই টাকাতে তাদের পুরো দেশের এডুকেশন সিস্টেমকে আপগ্রেড করে দেওয়া সম্ভব ছিল। তারপর সেই সময় আমেরিকার মাথার উপরও ভিয়েতনামের যুদ্ধের তলোয়ারও লটকে ছিল। তো এই সব কিছু নিয়ে মানে তাদের দেশের যে সমস্ত সমস্যা আছে সেইগুলোকে সলভ না করে তাদের সরকার যে মুন ল্যান্ডিং করেছিল সেটার জন্য অনেকে নিন্দা করেছিল তাদের সরকারের। তবে এমনটাও নয় যে মুন ল্যান্ডিংয়ের সম্পূর্ণ মিশনটা একেবারে বেকার ছিল, এর থেকে এমন কিছু বেরিয়ে এসেছিল যার থেকে ভবিষ্যতে আমাদের জীবন একেবারে পাল্টে যায়। আর এর সব থেকে বড় উদাহরণ হলো ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি। আসলে নাসা দেখেছিল যে কম্পিউটার মানুষের জীবনকে কিভাবে পাল্টে দিতে পারে। যদি কম্পিউটারের উপর ভরসা করে মানুষ চাঁদে গিয়ে ওখান থেকে রিটার্ন আসতে পারে তাহলে আমাদের সাধারণ জীবনকেও এই কম্পিউটার একেবারে পাল্টে ফেলতে পারে। মুন ল্যান্ডিংয়ের পরে টেকনোলজির বিকাশ খুব দ্রুত গতিতে শুরু হয়ে যায়। অ্যাপোলো প্রোগ্রামের সর্বশেষ মিশন ছিল অ্যাপোলো 17, যা 19শে ডিসেম্বর 1972-এ শেষ হয়। আর সেই সময়ের পর থেকে এখনও পর্যন্ত কোনো মানুষ চাঁদে যায়নি। এর থেকে এটা বোঝা যায় যে অ্যাপোলো প্রোগ্রামটি কতটা কস্টলি ছিল, যে খরচ বহন করা সাধারণভাবে কোনো দেশের পক্ষে সম্ভব নয়। সেই সময়ের হিসাবে $24 বিলিয়ন খরচ হয়েছিল এই প্রোগ্রামে। তবে বর্তমান সময়ে যদি দেখা যায় তবে এই খরচ $100 বিলিয়নেরও বেশি হয়ে যাবে। তবে মানুষ যে চাঁদে আর যাবে না এমনটা কিন্তু নয়। ভবিষ্যতে আল্টিমেট মিশন আসতে চলেছে যা মানুষকে আরও একবার চাঁদের মাটিতে নিয়ে যাবে। তাই আল্টিমিশনে কী হয় সেটা দেখার বিষয়। আজ ভিডিও এই পর্যন্ত। তবে ভিডিওতে কিছু ভালো লাগলে লাইক করতে পারেন, আর এমন ধরনের ভিডিও আরও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।